হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের একটা ক্লাসে। অ্যান্ড এইচএসসি 28 ব্যাচ তোমাদের জন্যই মূলত এই ক্লাসটা। অ্যান্ড আমরা দেখবো আসলে যে ফিজিক্সের পড়াগুলো কীভাবে পড়তে হয়, অর্থাৎ তোমরা যখন নতুন একটা জায়গায় জয়েন করবা বা নতুনভাবে ভর্তি হবা, অথবা তোমরা যখন আমাদের পেইড কোর্সে ক্লাস করবা, তো আমরা ক্লাসগুলো কীভাবে নেই বা একটা টপিক আমরা কীভাবে পড়াই, এটা হচ্ছে একটা সিম্পল ডেমো ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবা। তো আমরা এই ক্লাসটাকে একটা কাজে লাগাই, মানে একটা ইম্পর্টেন্ট কাজে লাগাইতে পারি। সেটা হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ভালো করে বেসিক থেকে শিখতে পারি। তো তোমাদের সাথে আমি আছি তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। আমি বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, রুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি, অ্যান্ড 10 মিনিটস করে তোমাদের ফিজিক্সের দায়িত্বে আছি। তো মূলত ভাইয়া আমরা আজকে ঘর্ষণ টপিকটা পড়ব, ঘর্ষণের বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ তোমরা 9-10-এ যেভাবে পড়ে আসছো ওটার পাশাপাশি আমরা ইন্টারে বা কলেজ ওঠার পরে কীভাবে পড়বো, এই সব কিছু নিয়ে ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা কথাবার্তা বলবো। অল্প সময়ের মধ্যে একটা কম্প্যাক্ট প্যাকেজ হয়ে যাবে। এর ফাঁকে ফাঁকে আমরা আমাদের লাইভ ক্লাসে বা আমাদের পেইড কোর্সে আমরা কী কী ফিচার দিতে পারি ওইগুলো সবগুলো দেখাবো। বাট প্রথমে একটু শুরু করি যে আমাদের এই ঘর্ষণ টপিকটা নিয়ে কী কী ভুল কনসেপ্ট আছে বা আমরা কীভাবে ভুল করতে পারি অ্যান্ড কীভাবে পড়া উচিত। আসো একদম শুরুতেই তোমাদেরকে জাস্ট বলে দেই যে ভাইয়া ঘর্ষণ, এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকশন। ঘর্ষণকে ইংরেজিতে বলা হয় ফ্রিকশন। তো এটা আসলে কি, কেন, কীভাবে কাজে লাগে অ্যান্ড কীভাবে আমাদের উপকার করে, ক্ষতি করে। দেখো ভাইয়া, ঘর্ষণ আমরা ছোটোবেলায় পড়ছি যে গতিকে বাধা দেয়, সহজ কথা। বাট এই ঘর্ষণটা আসলে অনেকভাবে কাজে লাগাতে পারি আমরা, ঠিক আছে? একটা ছোট্ট এক্সাম্পল দিই, একদম সিম্পল একটা এক্সাম্পল দিই, প্রথমে তো আর বুঝতে পারবা, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে ইনশাল্লাহ। ধরো একটা রাস্তা, এই রাস্তার উপরে কোনো একটা বস্তু আছে। হ্যাঁ, ধরো তোমার একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m কেজি, ঠিক আছে? m ভরের একটা বস্তু আছে। এখন এই রাস্তাটা যদি মসৃণ হয়, মনে করো একদম স্মুথ, তখন জাস্ট সুন্দর মতো উপর দিয়ে একটা দড়ি টেনে এফ বল প্রয়োগ করে ধরো তুমি সামনে নিয়ে যেতে পারবা। অর্থাৎ তুমি এইখানে ধরো একটা দড়িকে যুক্ত করে এই দিকে তুমি কি করতে পারবা, এফ বল প্রয়োগ করে এই এম ভরের বস্তুকে সরাইতে পারবা, এবং কোনো বাধা কিছু থাকবে না, কোনো কিছু নাই। আর ঘর্ষণ কখন আসে? এই যে যখন দুইটা তল, এই একটা তল, এই একটা তল, আমার দুইটা হাত যখন মিলে যাবে এবং তখন তাদের মাঝখানে অনেক উঁচু নিচু অবস্থা তৈরি হয়, মানে তোমার হচ্ছে মসৃণ থাকে না, অমসৃণ তল, তখন হচ্ছে এখানে ঘর্ষণ তৈরি হবে। এই ঘর্ষণ একটা বল, ওর কাজ হচ্ছে গতিকে বাধা দেওয়া। ধরো তুমি এই যে এই বলটা প্রয়োগ করে ওরে এই দিকে গতিশীল করছো, ভি বেগে কি করছো ভাইয়া, ডান দিকে গতিশীল করছো কোনো একটা বস্তুকে, ধরো এম ভরের বস্তু, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, যে কোনো ভরের একটা বস্তু। এখন ঘর্ষণ যদি এই তলের মধ্যে থাকে, যে এই রাস্তার উপরে ঘর্ষণ থাকে, ঠিক আছে? এটা একটা রাস্তা, ভূমি। আচ্ছা, তো এইখানে যদি মনে করো ঘর্ষণ থাকে, তাহলে ঘর্ষণ বলের কাজ হবে তোমার গতিকে বাধা দেওয়া। অর্থাৎ তোমার বস্তু তুমি যেদিকে গতিশীল করবা তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে, অর্থাৎ ঘর্ষণটা কাজ করবে এই দিকে। এই ঘর্ষণ বলকে আমরা নর্মালি এফকে অথবা এফএস দিয়ে ব্যবহার করি বা ইউজ করি। তো এফএস মানে কি আর এফকে মানে কি, দুইটার হচ্ছে আলাদা আলাদা ডিফারেন্ট অর্থ আছে, ঠিক আছে? তো ধরো গতিশীল অবস্থা হচ্ছে আমরা এফকে ইউজ করি। তো ঘর্ষণ মূলত দুই প্রকার, একদম মেইন কনসেপ্ট যদি বলি। এছাড়াও তোমার হচ্ছে আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আর অনেক ঘর্ষণ আছে। বাট মেইনলি আমাদের দুইটা ঘর্ষণ কাজে লাগে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, অর্থাৎ স্থির একটা বস্তু আছে, ও কিন্তু একটা ভাইয়া ওর মধ্যে একটা ঘর্ষণ কাজ করবে ওরে স্থির রাখার জন্য। আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ, অর্থাৎ গতিশীল বস্তুর মধ্যেও ঘর্ষণ কাজ করবে, যে হচ্ছে ওর গতিকে বাধা দিবে। আর স্থিতি ঘর্ষণের কাজটা কি ভাইয়া, স্থির বস্তুকে স্থির রাখার চেষ্টা করবে, ওরে গতিশীল হইতে দিবে না, ওরা আটকায় রাখবে, ধরে রাখবে, ঠিক আছে? যখনই তুমি স্থির বস্তু নিয়ে কাজ করবা তখন হচ্ছে স্থিতি ঘর্ষণ কাজ করবে, আর গতিশীল বস্তুর ক্ষেত্রে গতীয় ঘর্ষণ কাজ করবে। তো যখন স্থিতি ঘর্ষণ, তখন এটাকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করি। এস মানে হচ্ছে স্ট্যাটিক মানে স্থির বা মানে নড়াচড়া করে না এমন কিছু। আর এফ, ছোট হাতের এফ, এটা মানে হচ্ছে ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি নর্মালি। আর গতীয় ঘর্ষণ যখন হবে তখন হচ্ছে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা এটাকে এফ
কে দ্বারা প্রকাশ করি। কে মানে হচ্ছে ভাইয়া কাইনেটিক, মানে গতিশীল কোনো বস্তুকে বোঝাইতে আমরা কে বা কাইনেটিক ব্যবহার করি। তাহলে এফ এস এফ কে দুইটা দুই রকম জিনিস। আচ্ছা, তো এই যে ভাইয়া যেই তলের উপরে আছে, ধরে রাস্তার উপরে বস্তুটা আছে, তো এই যে জায়গাটা এখানে কি আছে, তাহলে ঘর্ষণ আছে, ঠিক আছে। তো মেইনলি এই ঘর্ষণ বলটা কাজ করে অভিলম্ব প্রতিক্রিয়া বলের উপরে। এখন এই কথাটা ভাইয়া কি বুঝলাম না। দেখো, এই যে বস্তুটা যখন কোনো একটা তলের উপরে আসছে, একটা রাস্তার উপরে আছে, ওর ভরের কারণে ও কি করতেছে ভাই, একটা ওজন বল প্রয়োগ করতেছে না রাস্তার উপরে। পৃথিবী ওকে ওজন বলে কি করতেছে, টানতেছে। ওজন বলের মান কি, ডাব্লিউ সমান সমান এমজি। ভর থাকলেই অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা ওজন পাবো। তাহলে এই তলও এই বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই প্রতিক্রিয়া বলটা কি, তল বরাবর উপরের দিকে, তল বরাবর, তলের লম্ব বরাবর কাজ করবে। অর্থাৎ দেখো, তল হচ্ছে এইভাবে, তার উপরে লম্ব হচ্ছে এইভাবে, অর্থাৎ তলের লম্ব দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। কারণ আমরা কি জানি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রতিক্রিয়া বলটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর মানে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, এই প্রতিক্রিয়া বলটা ভাইয়া একটা কমন জেনারেল কথা বলে রাখি, এই প্রতিক্রিয়া বলটা সব সময় তলের লম্ব বরাবর কাজ করবে। তল যদি এমন হয়, তার লম্ব মানে কি 90 ডিগ্রিতে। এটা তল যদি এমন হয়, ধর এটা হচ্ছে মাটি, এর উপরে একটা বস্তু রাখছো, এখন এই বস্তুর ভর হচ্ছে এম, তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি ওই যে আগের মতো এইভাবে কাজ করবে, এরকম কাজ করবে না। তাহলে এই তলের লম্ব হচ্ছে এইভাবে, এই লম্ব দিকে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, আর এর দিকটা হবে। বুঝতে পারছি? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই। মনে করো এইরকম একটা তল আছে, এই পাশে হচ্ছে ধরো নিচে মাটি, এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু। তাহলে ভাই এই তলের লম্ব কোন দিকে, এই দিকে, অর্থাৎ তখন আর এর দিকটা হবে এই দিকে, ঠিক আছে। আচ্ছা, তো দুইটা জিনিস আর ঘর্ষণ, মোট তিনটা জিনিস মনে রাখবা, তিনটা পয়েন্ট। এই ঘর্ষণ বল নিয়ে কাজ করার সময় তিনটা জিনিস তোমার সারা জীবন মনে রাখা লাগবে। এই তিনটা জিনিস হচ্ছে বেসিক। আমরা বলি না বেসিক বোঝা লাগে, এখন বেসিকটা বুঝবা, তাহলে তোমাকে যে কোনো প্রশ্ন দেখ তুমি পারবা ইনশাল্লাহ। দেখো, এক নাম্বার কথা, ওজন বল সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে। তল যেই দিকে ওদিকে হোক সমস্যা নাই, এমন তল হোক, যেরকম ইচ্ছে তল হোক, তোমার হচ্ছে অভিকর্ষ বল বা ওজন বল, এটার দিকটা কোন দিকে ভাইয়া, খাড়া নিচের দিকে, একদম নিচের দিকে, খাড়া নিচের দিকে। এইটা নিয়ে কোনো কথা নাই, বুঝছি? গেল। 2 নাম্বার হচ্ছে ভাইয়া অভিলম্ব প্রতিক্রিয়া বল বা আর এর মানটা হবে তলের লম্ব বরাবর। এখন এটা তলের উপর নির্ভর করো, আর তলের উপর নির্ভর করে, কিন্তু ওজন বল বা ডাব্লিউ তলের উপর নির্ভর করে না, ওর দিক নিচের দিকেই, ঠিক আছে। কিন্তু আর বা অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই অভিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে ভাইয়া, অভিলম্ব প্রতিক্রিয়া বল তলের লম্ব বরাবর কাজ করবে। তলের লম্ব, এই লাইনগুলো ভাই একটু মনে রাখবা, হ্যাঁ, তলের লম্ব বরাবর লম্ব দিকে কাজ করে। এই দিকগুলো যদি না বুঝো তাহলে ভাইয়া তুমি কখনোই ম্যাথ ধরতে পারবা না, এই জন্য তোমাকে আগে বেসিকটা বোঝাইতেছি। আচ্ছা, এবং লাস্টলি 3 নাম্বার হচ্ছে ভাইয়া ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করবে। গতি কি মানে, গতি কোন দিকে, বস্তু যেই দিকে গতিশীল, যে ডান দিকে ভি বেগে গতিশীল মানে কি, তার গতি সামনের দিকে, ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। গতি যদি এমনভাবে কাজ করতো, ধর এরকম কোনো একটা তলে যাইতেছে, তাহলে এই তলে কোনো একটা বস্তু যদি উপরের দিকে উঠে, ঘর্ষণও এইভাবে তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ বলটা বা ঘর্ষণটা গতির সাথে রিলেটেড, কোন দিকে গতিশীল সেই দিকের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে ওই হিসাবে বুঝতে পারছি ভাইয়া কি বলবো আমরা, যে ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট লাইন।
ঘর্ষণ বল অথবা এফ কে অথবা এফ এস যেটাই বলো, এটা কি ভাইয়া? এটা হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করবে, গতির বিপরীত দিকে। এই হচ্ছে আমাদের বেসিক। এখন এইগুলোর উপর ডিপেন্ড করে অনেকগুলা কেস শেখা যায়, অনেকগুলা। হয়তো আমরা আজকে সবগুলো কেস দেখাতে পারবো না, কারণ এত অল্প সময়ে এত কিছু ঢুকলে মাথার মধ্যে ঢুকবে না তোমাদের বেসিক থেকে শুরু করবো আস্তে আস্তে। প্রত্যেকটা কেস টাইপ বাই টাইপ ধরে ধরে তারপর হচ্ছে দেখাবো, ঠিক আছে? বাট এই 3টা লাইন ভাইয়া মরার আগ পর্যন্ত মনে রাখো, যতদিন সায়েন্স পড়তে চাও। তো এখন আমি হচ্ছে এটাকে অনেক কিছু করতে পারি, আমি এটা আসো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ধরো একটা বস্তু, এদিকে হচ্ছে ভূমি আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভূমি, একটু সোজা করে দিই। আচ্ছা, তো এখন এটার উপর একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, বুঝছো ভাইয়া? তোমাদের আগে বেসিকটা, তোমরা 9, 10 যেটা পড়ে আসছো ওইটা আগে দেখো, তারপর ওখান থেকে আমরা আপগ্রেডে যাব বা আপডেট ভার্সনে যাব, অ্যাডভান্সে যাব। ধরো তুমি এইদিকে ওরে টান দিতেছো, এফ বলে, এফ বল প্রয়োগ করতেছো ডান দিকে, ধরো 2 কেজি ভরের বস্তুকে 10 নিউটন বলে ডান দিকে টানতেছো। এখান থেকে একটা তুমি ধরো মানুষ, তুমি হচ্ছে এটা ধরে টানতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন কি বললাম ভাইয়া? এই তলে ঘর্ষণ আছে, এই তলে আমি যে এই সাদা দিয়ে বোঝাচ্ছি এখানে কি আছে? ঘর্ষণ আছে। তো আমরা 9, 10 বেসিক দেখে আসছি যে ঘর্ষণ গুণাঙ্ক নামে একটা জিনিস আছে, ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যারা ইংলিশ ভার্সনে তাদের জন্য বলতেছি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই ঘর্ষণ গুণাঙ্কটা কি ভাইয়া? আমরা জানি যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে হবে মিউ এস, গতীয় ঘর্ষণ হইলে মিউ কে। এটা মানে কি ভাইয়া? খুব সিম্পল, ঘর্ষণ বল মানে স্থিতি ঘর্ষণ, আর যদি তুমি অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত করো, ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়া বলকে ভাগ করলে, আর যদি গতীয় ঘর্ষণ হয় তাহলে হচ্ছে এফ কে বাই আর। সিম্পল ভাইয়া, এটা হচ্ছে আমরা 9, 10 পড়ে আসছি। আচ্ছা, তো ধরো তোমাকে এখানে মাঝে মাঝে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে, আর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে আর ভর দেওয়া থাকলেই তুমি ঘর্ষণ বল বের করে ফেলতে পারবা। কেন বের করতে পারবা একটু পরে দেখবা। তো এখন ভাই একটা বস্তু এরকম চুপচাপ স্থির আছে, তুমি এর কি করলা? গতিশীল করার চেষ্টা করলা, এখনো গতিশীল করতে পারো নাই, তুমি ওরা টানতেছো, মনে করো তুমি ওরে 100 নিউটন বলে ডান দিকে টানতেছো, এখনো গতিশীল হয় নাই। কেন? কারণ ওর মধ্যে একটা, এই যে এইখানে এই তলের বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এই ঘর্ষণ বলের মানটা তোমাকে এমন মান আছে যার কারণে তোমার 100 নিউটন কাজ করতেছে না, হইতে পারে তার হচ্ছে মান 150 নিউটন। এগুলো আমরা ম্যাথ করে দেখব। ধরো এখন ওরে তুমি যদি 149 নিউটন বলও প্রয়োগ করো, ও স্থিরই থাকবে, কারণ ওর মিনিমাম ঘর্ষণই তো 150। বুঝো? তুমি যখন এইখান থেকে ধরো একদম 100 থেকে 120 করবা তাও লাভ নাই, 130ও লাভ নাই, 149ও লাভ নাই। যখনই তুমি 100কে কেটে 150 বা 151 নিউটন বল প্রয়োগ করবা, তুমি ঘর্ষণ বলের থেকে বেশি বল প্রয়োগ করবা, তখনই এই বস্তু গতিশীল হবে। তার মানে বুঝতে পারছো, তার আগ পর্যন্ত কি থাকবে? স্থির থাকবে। আর কে স্থির রাখতেছে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থেকে এটা বাইর করতে পারবা, এফএস। বুঝছো? এরপর যখন গতিশীল হয়ে গেল তখন ওইখানে আরেকটা ঘর্ষণ কাজ করে, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। গতিশীল হওয়ার আগ পর্যন্ত কি কাজ করছে? স্থিতি ঘর্ষণ। গতিশীল হওয়ার পরে কাজ করতেছে গতীয় ঘর্ষণ। বুঝছি? আচ্ছা, তো এখন ভাইয়া আমরা ধরো বিভিন্ন কেস দেখে আসো। দেখো, আসো ভাইয়া, মনে করো আমরা একটা সিম্পল কেস একটা আগে বুঝি। যখন এরকম চুপচাপ বসে আছে, হ্যাঁ, অবশ্যই ওর একটা ঘর্ষণ আছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে তলের লম্ব দিকে। আর ধরলাম যে তোর ভর এম আছে, তার মানে ওর হচ্ছে এখন ওজন বল WM=mg আছে। ভাইয়া যখন এরকম থাকবে তখন উপরে নিচে সমান, ডানে বামে সমান। ডানে বাম মানে কি? এক্স অক্ষ, উপরে নিচে হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি, তাহলে যেহেতু স্থির আছে, চলতেছে না, তার মানে আমরা ধরে নেব যে এটা তোমার হচ্ছে ঘর্ষণ বল থেকে, যেহেতু মানে এফএসটা আসলে এখানে বড়ই, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে এক্স অক্ষের কথা চিন্তা না করলেও অ্যাটলিস্ট বলতে পারবো যে ওয়াই অক্ষের ক্ষেত্রে
ওয়াই অক্ষের ক্ষেত্রে তোমার হচ্ছে আর সমান সমান mg, ঠিক আছে। বাট যখনই 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 তোমার হচ্ছে এটা গতিশীল হবে তখনই বলতে পারবো যে এফ হচ্ছে এফএস এর থেকে মানে ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে গেছে। তাহলে তখন কি ভাইয়া, এদিকে একটা বল বিপরীত দিকে আরেকটা বল, আর যদি এটা এমন হয় যে সে সমবেগে চলতে শুরু করলো, সমবেগে চলতে শুরু করছে, বুঝছো, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে ত্বরণ, সমবেগে চলতে শুরু করছে, তার মানে কি তার নিট বল শূন্য, বাহ্যিক বল শূন্য। তখন আমি বলতে পারি বড় বল কে ভাইয়া, এফ হচ্ছে বড় বল আর ঘর্ষণ বল হচ্ছে ছোট, তাহলে এটা নিট বল কি হবে, শূন্য হবে। অর্থাৎ যখনই বাহ্যিক বলের যোগফল বা নিট বল শূন্য হবে একটা বস্তুর উপরে, তখন সে সমবেগে চলতে থাকবে, তার ত্বরণ হবে না, বেগের কোনো পরিবর্তন হবে না। আর যদি ধরো এখানে সমবেগ বলে নাই, বলছে যেখানে ত্বরণে চলে, অর্থাৎ তার ত্বরণ হয়েছে, তার মানে কি ভাইয়া এখানে আর এই যে ডানে বামে বল সমান না, তার মানে এখানে নিট বল সমান সমান কার্যকরী ত্বরণ, তখন এটা এরকম হয়ে যাবে। তখন এফ মাইনাস এফ কে, এটা হচ্ছে আমার কি ডানে বামে বল, এই বলটার সমান সমান কি হবে ভাইয়া, কার্যকরী বল যেটা এম এ। যখনই ত্বরণ চলে আসবে তখন হচ্ছে এইটা, যখন সমবেগে চলবে তখন হচ্ছে এইটা, বুঝছি? আচ্ছা, এবং এটাকে আমরা যে এই জিনিসটাকে বলা হয় এভাবে বলা হয় যে সামেশন অফ এফ সমান সমান এম এ, সামেশন অফ এফ সমান সমান এম এ, এটাকে বলা হয় নিট বল বা লব্ধি বল, ঠিক আছে। তো এখন আমরা আসো আরেকটু মনে করো সামনের দিকে যাই, এগুলো তো আমাদের বেসিক পড়া এতক্ষণ ধরে বুঝলাম, একদম বেসিক দেখলাম, তো আমরা একটু আসো মানে আরেকটু সামনে যাই। হ্যাঁ, এটা ধরো একটা বস্তু আছে, এখন এই বস্তুকে আমরা ধরো এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি ভরের একটা বস্তু আছে। আচ্ছা, এরে আমি এখন কি করতে চাই ভাই, এর আমি এই যে এইখানে বেঁধে এইখানে বল প্রয়োগ করতে চাই, বুঝছো, আমি এইখানে একটা সুতা দিবে কোনাকুনি বল প্রয়োগ করব, কোনাকুনি এফ বল প্রয়োগ করব, এফ এর মান হচ্ছে 100 নিউটন, এফ এর মান হচ্ছে 100 নিউটন। কোনাকুনি যখন বল করব তখন ভাইয়া কি ঝামেলা হবে, এটা আমরা ছোটোবেলায় আমরা কিন্তু ভাইয়া মানে 9-10 হচ্ছে খুব একটা পড়ি নাই, বা পড়লেও আমরা তখন অতিবুঝ দিয়ে অনেক কিছু কাহিনী করছি। তোমাদেরকে এখন ছোট্ট একটা ট্রিক্স বুঝাই দিই, এটা আপাতত জাস্ট শুনে রাখো, যারা ভেক্টর অধ্যায়টা পড়ে তারপরে এই ক্লাসটা দেখতেছো ওরা বুঝবা, আর যারা একদমই কিছু না করে ক্লাসটা করতেছো তোমাদের জন্য জাস্ট একটু বুঝাই। যখন এরকম কোনো একটা বিন্দুতে এমন উল্টাপাল্টা দিকে কোনো একটা বল কাজ করে, সেই বলটাকে এটাকে বলা হয় লম্ব উপাংশে ভাগ করা, দুইটা সমান অংশে ভাগ করা, সমান অংশ বলতে লম্বভাবে আছে এমন দুইটা অংশে ভাগ করা, একটাকে আমরা বলতে পারি এবং এটাকে আমরা কোণ ধরতে পারি, অর্থাৎ যে কোনো একদিকের সাথে সে একটা কোণে আছে, সে থিটা কোণ, তাহলে যার সাথে কোণে আছে তাকে আমরা বলবো এফ কস থিটা, আর যার সাথে কোণে নাই তার সাথে বলবো আমরা এফ সাইন থিটা। তখন আর এই বল এফ এর কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ আমরা এই জিনিসটাকে আমরা এই এফ বলটাকে আমরা দুইটা ভাগ করার পরে এফ এখন বাদ, এখন দুইটা নতুন বল হয়ে গেছে, এই একটা বল, এই একটা বল। আর যারা ভেক্টর অধ্যায়টা পড়ছো তারা জানো যে এই দুটাকে আবার যদি তুমি যে লব্ধি করে যোগ করে দাও তাহলে তোমার আলটিমেটলি আগের মানটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখন কথা হলো ভাইয়া, আমাকে একটু সিম্পলি বলো তো ভাইয়া, সিম্পলি বলো, আমি যখন একটা বলকে এরকম উল্টাপাল্টার দিকে পাবো আমি কি করতে পারি, সমান না আসলে লম্বভাবে দুইটা উপাংশে ভাগ করতে পারে, এটাকে বলা হয় লম্বাংশ বা লম্ব উপাংশ, দুটো অংশ ভাগ করতে পারি, জাস্ট যেই কোণটা থাকবে যার সাথে কোণ তার সাথে কস আরেকজন সাইন, এটুকু জাস্ট বুঝে রাখো, আর যারা ভেক্টর অধ্যায় পড়ছো এটা এখন জানো। তো এখন কথা হলো ভাইয়া, আমি এই এফ বলটাকে এখন সিম্পলি দুইটা ভাগ করে দিব, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবং ধরলাম এক্স অক্ষের সাথে সে কোণে আছে, যে কোনো একটা কোণ ধরলাম সে 30 ডিগ্রি কোণে আছে, এটা প্রশ্নে বলা থাকবে অথবা বের করতে বলবে, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে যার সাথে কোণ সে কি ভাইয়া, সে হচ্ছে এফ কস থিটা বা কস 30, আগে থিটাই লিখি, আর তাহলে তার লম্ব দিকের যে অংশটা এটা কি ভাইয়া, এফ সাইন থিটা। এখন কথা হইলো আলটিমেটলি এই যে ভাইয়া উপরের দিকে একটা বল কাজ করতেছে, ডান দিকে একটা বল কাজ করতেছে, এফ বল বাদ, 100 নিউটন বাদ। এখন আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, এই বস্তুটাকে সামনের দিকে কে নিবে, এই বস্তুটাকে সামনের দিকে নিবে এই যে এফ কস থিটা,
ও হচ্ছে ওরে সামনে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এতক্ষণ কি করতেছিলাম আমরা, কোনাকুনি টানতেছিলাম, বাট কোনাকুনি টানলেও এটা দুইটা ভাগ হয়ে যায়, একটা উপরের দিকে একটা ডান দিকে। এই এফ কস থিটা অংশটাই এখন তাকে সামনে নিবে। এবং আর এফ সাইন থিটা কি ভাইয়া, এটা তো বুঝলাম না। দেখো বুঝো, এই যে নিচের দিকে কি ভাইয়া, ওজন কাজ করতেছে না, এই বস্তুর যে ওজন ডাব্লিউ সমান সমান কি এম জি। তুমি যদি এম এর মান বসাও 10, জি এর মান 9.8 বসাইলে 98 নিউটন এই বস্তুর ওজন। এই ওজনটাই কি উপরের দিকে কাজ করতেছে না ভাইয়া? উপরের দিকে একটা কি অবিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে না ওকে? আমি কি এই ওজন, ও যখন নিচে বল প্রয়োগ করতেছে তখন এই তল ওকে একটা লম্ব দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, আর তাই না? দেখো আমাকে এই ওজন আর এতদিন ছিল, মানে নর্মালি যে আমরা এর আগে করলাম যখন হচ্ছে শুধুমাত্র এরকম একটা বস্তু ছিল, এটাকে ডান দিকে বল প্রয়োগ করতেছি, তখন উপরের দিকে আর ছিল, নিচের দিকে এমজি ছিল। তখন আমরা বলতাম কি যে উপরের নিচে বল সমান হইতে হবে, তাহলে বলতাম আর সমান সমান এমজি। কিন্তু এখন এই কেসে কি হবে ভাইয়া, এখানে কি শুধু উপরের দিকে আর আছে? এখন কিন্তু ভাই তাকালে দেখবা যে এই একটা বল অবিলম্ব প্রতিক্রিয়া বল, আর এই এফ বলের একটা উপাংশ উপরের দিকে কাজ করতেছে, উপরে এখন দুইটা বল হয়ে গেছে। তাহলে এখন আর শুধু আর নাই, এখন হচ্ছে আর এর সাথে কি আছে এক্সট্রা, এফ সাইন থিটা। তার মানে আর প্লাস এফ সাইন থিটা কি বলছিলাম, উপরে নিচে সমান হবে। নিচে কি আছে, ওজন বল বা এমজি। এমজি এই যে ভাইয়া ভাগ করা, তারপরে যে আলাদা করা, এগুলো শিখতে হবে। বেসিকগুলো যদি না বুঝো তাহলে তুমি জীবনও ম্যাথ ধরতে পারবা না। অর্থাৎ একই দিকে থাকলে যোগ, মানে যে আর এফ সাইন থিটা একদিকে আছে, আর ডাব্লিউ কি বিপরীত দিকে আছে বিয়োগ, তো মাইনাস না করে ওই পাশে পাঠাই দিছি, প্লাস হয়ে গেছে। অথবা সহজ কথা বলে উপরে নিচে সমান, উপরে যত বল নিচে তত বল। কেন? কারণ এই বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও ঢুকতেছে না, তার মানে অবশ্যই কি তাদের দুজনের বল সমান। উপরে মোট কাজ করতেছে কে, এফ সাইন থিটা, আর নিচে কাজ করতেছে কে, ডাব্লিউ বা এমজি। বুঝছি? আচ্ছা, তো এখন এটা গেল সিম্পল জিনিস। আচ্ছা ভাইয়া এখন কথা হচ্ছে আরেকটা জিনিস। ভাইয়া এই যে এফ কস থিটা, এটাই এখন আমার নতুন এফ, এটাকে আমরা এফ প্রাইম দিয়ে বুঝাইলাম আর কি। আর ভাইয়া ডান দিকে যদি গতিশীল হয়, মনে করে বস্তু ডান দিকে যাইতেছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে। ধরো এই বস্তু বাম দিকে যাইতেছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ডান দিকে, অর্থাৎ বিপরীত দিকে। সহজ কথা। তাহলে আমি বলতে পারি না ভাইয়া, যেহেতু স্থির আছে, কোনো দিকেই গতিশীল না, তাহলে শুধুমাত্র এখন আমার কি আছে, এখানে একটা স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। সেই ঘর্ষণটাকে আমরা এফ কে না দিয়ে এফ এস দেবো যখন স্থির অবস্থায় থাকবে। এবং তখন কি ভাইয়া, স্থির মানে কি, ডানেও যায় না বামেও যায় না, উপরেও যায় না নিচেও যায় না, তাহলে ডানে বামে সমান। এই যে ভাইয়া এফ প্রাইম সমান সমান কি এফ এস, বলতে পারি না আমরা স্থির বস্তু ডানে বামে সমান। অথবা যদি এমন হইতো যে বলতো সমবেগে গতিশীল, তাও আমরা ঘুরায় পেঁচায় লিখতে পারতাম। আচ্ছা ওগুলো পরে। তাহলে এফ প্রাইম মানে কি ভাই, এফ কস থিটা। আগে ছিল এফ, এখন হয়ে গেল এফ কস থিটা। এটাই হচ্ছে কলেজের সাথে স্কুলের পার্থক্য। আর এফ এস মানে কি ভাইয়া, আমরা এফ এস মানে কি, এফ এস মানে কি, এফ এস এর সূত্র কি ভাইয়া, এই সূত্র মনে রাখবা, এফ এস সমান সমান মিউ এস আর। ভাইয়া মিউ এস তো বুঝলাম, আর এর মানটা কত? আর এর মানটাকে এখান থেকে পাবা না। আর সমান সমান কি ভাইয়া, এম জি মাইনাস এফ সাইন থিটা। এম জি মাইনাস এফ সাইন থিটা, এই মানটা এখানে বসায় দাও। মিউ এস আর, আর এর জায়গায় এম জি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই এফ এস এর মানটা এখানে বসায় দাও। এই জিনিসটা একটু আমরা এখান থেকে বসাই দিই যে এফ কস থিটা সমান সমান মিউ এস এম জি মাইনাস এফ সাইন থিটা। এখন বলতে পারো ভাই এটা বানাইলাম কেন, এটা দরকারটা কি? এই ইকুয়েশন থেকে তোমাকে অনেক মান দেওয়া থাকবে, অনেক মান বের করতে হবে। আমি তোমাকে এক্সাম্পল দিই। তোমাকে পরীক্ষার হলে ধরো এই থিটার মান দেওয়া থাকবে, তোমাকে ভরের মান এম দেওয়া থাকবে, তোমাকে মিউ এস এর মান দেওয়া থাকবে, তোমাকে বলবে এফ এর মানটা কত। বুঝলা প্রশ্ন কেমন আসতে পারে?
এমন প্রশ্ন আসতে পারে। অথবা তোমাকে এফ এর মান দেওয়া আছে, মিউ এস এর মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করলো এম এর মান কত, ভরের মান কত। এরকম অনেক প্রশ্ন তোমরা বাইর করতে পারবা। এখন বলতে পারো ভাইয়া আমি কি এখন এই সূত্র মুখস্থ রাখবো? না, তুমি এই জিনিসটা বুঝবা, এখান থেকে ইকুয়েশন বানাবা। ইকুয়েশনের শর্ত কি ছিল? ডানে বামে সমান, উপরে নিচে সমান। ডানে বামে থেকে আমি এই ইকুয়েশনটা পাইছি, উপরে নিচে থেকে আমি এই ইকুয়েশনটা পাইছি। এখন আমার দুইটা ইকুয়েশন মিলে যে মান বাইর করতে বলবে সেই মানটাই আমরা বাইর করব। বুঝলা? একদম সহজ। এখন আরেকটু মনে করো তোমার হচ্ছে একটা ম্যাথ করে বুঝাই আর কি। ঠিক আছে, আসো। ধরো তোমার হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথ দেখি, মনে করো একদম সিম্পল। হ্যাঁ, জাস্ট 1 মিনিট লাগবে, দেখো আমরা তাহলে বুঝতে পারবো যে এটা ম্যাথগুলো কেমন হয়। একটা বুঝো, একদম সিম্পল, একদম সিম্পল। 10 কেজি ভরের বস্তু আছে, 10 কেজি ভরের বস্তু আছে, তাকে এইখান থেকে যে এই পয়েন্ট থেকে তাকে হচ্ছে তোমার হচ্ছে 100 নিউটন বলে টানা হইলো। বুঝো, তাকে কোনাকুনিভাবে 100 নিউটন বলে টানা হইলো, এবং এটা হচ্ছে ভূমির সাথে মনে করো তোমার এই যে এই সমান্তরাল, ভূমির সমান্তরাল চিন্তা করলে এই থিটার মানটা দেওয়া আছে তোমাকে 30 ডিগ্রি। বুঝো, এবং এটা বলার পরে বললো যে এইখানে তোমার হচ্ছে ত্বরণ সৃষ্টি হয়েছে, বস্তু ভি বেগে এ ত্বরণে চলে, এ ত্বরণ প্রাপ্ত হয়েছে, এ ত্বরণে চলে। আচ্ছা, এবং এখানে আরেকটু বলা আছে যে এই যে যেই তলের সাথে আছে, যেই তলের উপরে সে আছে, সেই তলের যে ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, বুঝছো, যেহেতু বলছি ভি বেগে চলতেছে এবং ডান দিকে চলে, তীর চিহ্ন মানে কি ডান দিকে চলতেছে, এবং তার গতীয় ঘর্ষণ দেওয়া আছে মিউ কে, এখানে না দিই, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক গতিশীল থাকলে কে, স্থির থাকলে এস, দেওয়া আছে 0.2। আচ্ছা, তো আমাকে বলল যে ত্বরণের মান বের করো, অর্থাৎ এই প্রশ্নে ত্বরণ কত। আচ্ছা, তো এখন ভাইয়া এইরকম প্রশ্ন দেখলে চুপচাপ একটা চিত্র এঁকে ফেলবো, যে চিত্রের মধ্যে আমরা এটাকে ধরো আপাতত আমি নতুন করে আঁকতেছি না, এটার মধ্যে আঁকতেছি, তোমরা একটা আলাদা জায়গায় করবা, একদম মানে বলগুলাকে সুন্দর করে একটু মার্ক করে দিবা। বুঝছো? এটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এমজি। ওজন তো নিচের দিকে কাজ করবে, আগে বলগুলা লেখো। ঘর্ষণ কিন্তু কোন দিকে কাজ করবে ভাইয়া? ঘর্ষণ কাজ করবে, যেহেতু গতীয় ঘর্ষণ এফ কে, গতিশীল ডান দিকে, ঘর্ষণ তার বিপরীত দিকে। আর এই যে এই বলটা কি করবো ভাইয়া? সুন্দর করে ভাগ করে দিব। এই দিকে হচ্ছে 100 cos 30, আর এই দিকে ঠিক তার মানটার, তার লম্ব দিকে আমি ধরো এখানে বসাই দিলাম 100 sin 30। বুঝছো আমি কি করছি ভাইয়া? চুপচাপ আমি জাস্ট বলটাকে 2 ভাগ করে দিছি। এখন দেখো তো ভাইয়া, উপরে নিচে বল আসছে, ডানে বামে বল আসছে, একটা বল বাকি আছে। কোন বল? যদি না বুঝো তাহলে কি হয়েছে, আগের ক্লাস দেখতে হবে, আগে টেনে দেখতে হবে, কারণ এখানে ভাইয়া অবিলম্ব বলটা দেওয়া হয়নি। এই বল হচ্ছে আর। ঠিক আছে, আমাকে এখন সব বল লেখা হয়ে গেছে। আমি ঘর্ষণ বল জানি, সামনের দিকে যে বল 100 নিউটনটাকে আমি 2 ভাগ করে দিছি, এটা সামনে কাজ করতেছে, এটা উপরে কাজ করতেছে, নিচে ওজন কাজ করতেছে। তো এখন ভাইয়া প্রথমে আমরা জানি আমাকে ঘর্ষণ বলটা দেওয়া নাই, বাট আমাকে বের করতে হবে। কি কেন বের করতে হবে? কারণ একটু পরে ঘর্ষণ বলটা তো লাগবে, সমীকরণ বসাইতে হবে। ভাইয়া কি বলছি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বল নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা ওয়াই অক্ষ নিয়ে করবো, মনে রাখবা, তাহলে সহজ হয়। কেন সহজ হয় দেখবা এখনই। ভাইয়া ওয়াই অক্ষ মানে কি? উপরে নিচে এই বস্তুর কি উপরে সরানো হচ্ছে, নিচে সরানো হয়েছে, তার মানে বস্তুর উপর নিচে বল সমান। তাহলে আমরা বলতে পারি উপর নিচে কি হবে? সমান হবে। তার মানে হচ্ছে আর প্লাস তোমার হচ্ছে 100 sin 30, 100 sin 30 সমান সমান এমজি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো না? আর সমান সমান কি দেখছো? কেন আমি প্রথমে ওয়াই অক্ষ নিয়ে কাজ করতেছি? কারণ আর এর মানটা আমাকে এক্স অক্ষে ঘর্ষণের মধ্যে লাগবে, মিউ কে আর, মনে আছে? তো এখন ভাই আমি যদি এখন কি করি, এই এম মানে হচ্ছে 10 কেজি, ওই দেওয়া আছে 10
ইন্টু জির মান 9.8 mg, আর এই যে 100 sin থিটা এই পাশে প্লাস sin 30 মানে কি হাফ ইন্টু 150 একবার লিখে ফেলি। তাহলে আলটিমেটলি আর এর মানটা পেয়ে গেলাম কত ভাইয়া, 98 মাইনাস 50 48 নিউটন। দেখো আমি এই জন্য ওয়াই অক্ষণে আগে কাজ করব, উপর নিচে আগে কাজ করলাম। এখন হচ্ছে আমি সুন্দর করে এক্স অক্ষের দিকে যাব। এক্স অক্ষ মানে কি ভাইয়া, ডানে বামে সমান হবে। ভাই ডান দিকে কোন বল কাজ করতেছে, এই যে ডান দিকে 100 cos 30। তার মানে যেহেতু বস্তু ডান দিকে যাচ্ছে তার মানে ডান দিকের বলটা বড়, এই জন্য বড় বলটা প্রথমে লিখব 100 cos 30। আচ্ছা, ডানে বামে সমান, ডান দিকে একটা বল কাজ করতেছে আর বাম দিকেও কি একটা বলই কাজ করতেছে। সেটা কত ভাইয়া, গতি ও ঘর্ষণ বল সমান সমান কি 0 হবে, ত্বরণ চলতেছে তার মানে এম এ। মনে আছে ত্বরণ থাকলে হচ্ছে এম এ, ত্বরণ না থাকলে 0। তো এখন ভাইয়া তুমি এখান থেকে সিম্পলি আমাকে কি করতে হবে, ত্বরণের মান বের করতে হবে। তো আমরা এখন সিম্পলি এফ কে এর মানটা যদি বসাই দিই, ভরের মান বসাই, ত্বরণ তো এমনি অটোমেটিক্যালি চলে আসবে। কোনো ঝামেলা আছে, আসো আমরা দেখি। তাহলে এখন ভাইয়া আগে আমরা এফ কে এর মানটা সাইডে বাইর করে রাখি। এফ কে মানে কি ভাইয়া, এফ কে মানে হচ্ছে মিউ কে আর। আচ্ছা, মিউ কে এর মান কত প্রশ্নে দেওয়া আছে, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ভাইয়া আর এর মান কত, আর এর মান বাইর করে রাখছে আগেই চালাকি করে। আমরা তো একটু চালাক, কয়দিন পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, এখন থেকে একটু প্রস্তুতি হইতে হবে, তাই না, নিতে হবে। তাহলে 0.2 মানে হচ্ছে 1/5, 1/5 উপর হচ্ছে 48, 48কে 5 দিয়ে ভাগ করলে হয় 9.8 না, 9.8 না, একটু কম টন হইতে পারে, 48 ডিভাইড বাই 5 অথবা 0.2 ইন্টু 48, 9.6, 9.8 না 9.6। দেখছো কাছাকাছি গেছিল, আমি পারি। তার মানে ঘর্ষণ গুণাঙ্ক থেকে আমরা ঘর্ষণ বলটা পাইছি। এখন আমরা সিম্পলি এখানে বসাই দিব, সব মান তুমি জানো, ত্বরণ বের হয়ে যাবে, মজা না বলো। তাহলে এম এ সমান সমান কি লেখো, 100 cos 30, cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে একবার লিখে ফেলি, ক্যালকুলেটার 100 cos 30 একবার লিখে ফেলি, 50 √3 মাইনাস 9.6 কত আসে 77, একদম সমান সমান 77 আসছে। অতএব এর মানটা কত ভাইয়া, 77 ডিভাইড বাই এম এর মান কি ভর 10 কেজি, 10 দিয়ে ভাগ করো, অ্যান্সার হচ্ছে 7.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস আওয়ার অ্যান্সার। কি করলাম, কিছুই করি নাই, জাস্ট এরকম আড়াআড়ি গুণ করলে, আড়াআড়ি বল দিয়ে কাজ করলে বলটাকে 2 ভাগ করে দিতে হয়। এরপর ডানে বামে সমান, উপরে নিচে সমান। তো আমরা কি করছি, উপরে নিচে সমান করছি আগে, আর এর মানটা পাইছি, আর এর মানটা দিয়ে ঘর্ষণ বল পাইছি, ঘর্ষণের মান দিয়ে ত্বরণের মান পাইছি। প্রসেসটা খালি মনে রাখবা, দেখো মানে সিস্টেমটা বুঝো। ম্যাথ তুমি কইরা হাজার হাজার ম্যাথ করে কুলাইতে পারবা না, মুখস্থ করে যায় লাভ নাই। বোর্ডের প্রশ্ন খালি ঘুরায়, তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, ডানে বামে সমান, উপর নিচে সমান, এবং ত্বরণ থাকলে কি হবে, ত্বরণ না থাকলে কি হবে, এগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, তো এই একটা ম্যাথ গেল। তো এরকম আরও অনেক ম্যাথ আছে, বাট এগুলো আমরা ক্লাসে ইনশাল্লাহ করাবো, ওগুলো তো আলাদা হিসাব। এর পাশাপাশি এটার আপডেটেড ভার্সন হচ্ছে আনত তলে ঘর্ষণ। এখন ভাই তাহলে ওটা একটু দেখবো, ওটার অনেকগুলো কেস আছে, 6টা কেস আছে। তো আমরা একটা দুটা দেখার চেষ্টা করব, কারণ একদিনে সব দিলে কিছুই মাথায় ঢুকবে না। আসো দেখি। তার আগে এখন তোমাকে একটু মনে করাই দিই, হ্যাঁ, আমাদের যে কোর্সের ফিচারগুলো, যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে মানে একটা ব্যাচের যখন নতুন কলেজে এন্ট্রি হয়, ওদের অনেক কিছু বুঝতে সমস্যা হয়, তো ধরতে সমস্যা হয়, পড়াটাকে ধরতে মাথার মধ্যে ঢুকাইতে একটু সমস্যা হয়। তো ওইটাকে ইনশিওর করার জন্য আমাদের কোর্সের ফিচারগুলো ওইভাবেই সাজানো। তো যারা হচ্ছে মানে একটা একদম জাস্ট বলতে পারো এক জায়গায় সব কিছু পাইতে চাও, ইনশাল্লাহ ওদের জন্য বেস্ট প্লেস আমার কাছে মনে হয়। অ্যান্ড তারপর তো হয় পড়াশোনা নিজের উপরে, তোমার কাছে সব ক্লাস থাকবে, লাইভ ক্লাস আমরা করবোই, সব কিছু এখানে দেওয়া আছে। তুমি ওই লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস পাবা, এরপরে আবার আর্কাইভ ক্লাস পাবা। মনে করো তোমার ফার্স্ট পেপার বা ধরো তোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় ফিজিক্সের একটা অধ্যায় নাই, আমাদের রুটিন অনুযায়ী নাই, বাট তোমার পরীক্ষায় আছে, এখন কি বাদ দিয়ে যাবা? তো তোমার জন্যই হচ্ছে মূলত ওই আর্কাইভ ক্লাস থাকবে। তোমাদের যে 27 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ যারা এখন ক্লাস নিতেছি আমরা, ওদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। তোমার যখন যেই অধ্যায় লাগবে তোমরা ওইখান থেকে আর্কাইভ ক্লাস দেখে নিতে পারবা।
আর লাইভ ক্লাসও থাকবে। আমাদের একটা রুটিন থাকবে, এই রুটিনের সাথে সবার তো ম্যাচ করবে না, তোমাদের জন্যই থাকবে হচ্ছে আর্কাইভ ক্লাস। অ্যান্ড তারপরে তো আমাদের ওয়ান শট ক্লাস, এটা হচ্ছে সবচেয়ে মজার ফিচার হচ্ছে আমার কাছে লাগে। প্রত্যেকটা অধ্যায় শেষ হইলেই মনে করো তুমি হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা বা 10টা ক্লাসে একটা অধ্যায় শেষ করছো, পরীক্ষার আগে কি 10টা ক্লাসের রেকর্ডিং দেখে যাবা? তখন গুছায় কম্প্যাক্ট আকারে 3-4 ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে সামারি করে এই ওয়ান শট ক্লাসের মধ্যে দেওয়া থাকে, বুঝছো? এরপরে তোমার হচ্ছে পরীক্ষা তো আছেই, বিভিন্ন রকম টাইপ ডেইলি এক্সাম, মডেল টেস্ট, এগুলো তো কোনো শেষ নাই। কিউএনএ সেশন হয়, যেগুলো হচ্ছে মানে কি বলবো, তোমার যে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা ডিরেক্টলি টিচারের সাথে। যে টিচার ক্লাস নেবে যে অধ্যায়, তুমি হচ্ছে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আমরা একদম জুম সেশনের মাধ্যমে তুমি ডিরেক্টলি কথা বলতে পারবা যে ভাইয়া এই টপিকগুলো ক্লাসে বুঝাইছেন, আরেকটু সমস্যা আছে, বা একটা ম্যাথ করতে গেছি, এই ম্যাথের এই জায়গাটা বুঝি নাই, ঠিক আছে? তো তোমরা এখানে ইনশাল্লাহ এই ফিচারগুলো পেয়ে যাবা। তো আরও কিছু আছে, আমাদের স্পেশাল 2টা ফিচার এখনও বাকি, বাট তার আগে আমি একটু আনত তলে ঘর্ষণটা দেখাই তোমাকে। আনত তলে ঘর্ষণ কথাটা অনেকের অপরিচিত লাগতে পারে, ভাইয়া আনত তল মানে কি? অনেকে এইটা ভাবতে পারো যে আনত তল, ভাই এটা জিনিসটা কোত্থেকে আসলো, কিছু বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে একটু পরে এটাকে একটু গোল করে দিয়ে সোজা করে দিই, দেখছো? একটু চালাক না হইলে এই দুনিয়ার টেকা মুশকিল। আচ্ছা, এটা মানে কি ভাই? খায় না মাথায় দেয়। আমরা এখন দেখলাম যে সোজা রাস্তায়, নর্মাল রাস্তায় ঘর্ষণ বল কীভাবে কাজ করে বা গতি কীভাবে কাজ করে, ঠিক আছে? এখন ধরো আনত তল মানে হচ্ছে হেলানো তল, হেলানো আছে, ঢালু আছে, এমন তল। এক্সাম্পল কি ভাইয়া? এটা একটা রাস্তা, এই রাস্তার সাথে 30 ডিগ্রি কোণে একটা তল বা একটা পাহাড়ের আরেকটা রাস্তা উঠে গেছে, যার কোণ হচ্ছে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা যে কোনো একটা কোণ, ধরলাম থিটা। তাহলে এই তলটাকে বলা হয়, যে এই তলটাকে বলা হয় আনত তল। এই যে মাটি যেটা আছে, এটার কোনো কাজই তোমার কাছে নাই, জাস্ট কোণের মানটা বোঝানোর জন্য মাটি লাগে। তোমার যত ক্যালকুলেশন হবে, যত ম্যাথ করবা, সব কিছু এই তলের উপর ডিপেন্ড করবে, কারণ এই তলের উপরে বস্তু থাকবে। আচ্ছা, তো এখন এটা কীভাবে থাকে ভাই? আসো একটু দেখাই। ধরো তোমার হচ্ছে একটা সুন্দর একটা মাটির রাস্তা, হ্যাঁ, একদম সুন্দর এলোমেলো একটা মাটির রাস্তা। আচ্ছা, তো এখন এটার সাথে একটা সুন্দর আনত তল আছে, এটা এখান থেকে যায় নাই, এইখান থেকে ধরো, আরে এটাও সুন্দর সমান করে হয় নাই, বাট আমরা মিলাই দেব, হ্যাঁ, ধরলাম এই পয়েন্টে খুব সুন্দর করে আছে। তো এটা হচ্ছে আমার মাটি, এটার কোনো কাহিনী এখানে নাই। বাট এই যে এটার সাথে যে ঢালু তলটা আছে, এই তলের একটা কোণ দেওয়া থাকে, ঠিক আছে? কোণের মান 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, এনিথিং হইতে পারে। বাট আমরা এই তলের সাথে যখন একটা কোণ থাকবে, এইখানে একটা ধরো বস্তু, আমি এখানে একটা বস্তু রাখলাম, ঠিক আছে? এই বস্তুর কালারটা দিলাম হচ্ছে সবুজ না সাদা দেব, এবং এটাকে একটু ঘুরায় সমান করে দেব, ঠিক আছে? তাহলে এই যে তোমার হচ্ছে কি হইলো, একটা আনত তলের মধ্যে একটা বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে m কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, যে কোনো মান হইতে পারে। এখন ভাইয়া এই বস্তুটাকে যদি আমি জাস্ট উপরে রেখে দিই, হ্যাঁ, কোনো ঘর্ষণ নাই, এই তলের উপরে কোনো ঘর্ষণ নাই, তাহলে এটা কি করবে? সিম্পলি ভাই স্লাইড করে নিচে পড়ে যাবে। কারণ আমি কি বলছি, অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল তলের উপর নির্ভর করে না, তল কীভাবে আছে, নেভাবে আছে, যেভাবে আছে, ওর যা ইচ্ছা থাকুক, অভিকর্ষ বল কাজ করে খাড়া নিচের দিকে। অর্থাৎ এই বস্তুর যে ওজন বল কাজ করবে, কি করবে? নিচের দিকে কাজ করবে। তো এখন ভাইয়া আমাকে একটু বলো তো, আমাকে একটু বইলো, এটা যদি m ভরের বস্তু হয়, ধরলাম এইখান থেকে, হ্যাঁ, আমি মাঝখান থেকে দেখাইলাম, এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন ওজনের কারণে ও স্লাইড করে নিচে পড়ে যাবে। এখন ভাইয়া বলতে পারো ওজন তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই দিকে কে টানতেছে? ওর এই দিকে নামালো কেন? ওর তো নিচে নামানোর কথা না ভাইয়া। ও যে তলের উপরে আছে, তলটা যদি শক্ত হয়, তাহলে কিন্তু ও নিচে ঢুকতে পারবে না, কারণ এই তলের লম্ব দিকে কে আছে? লম্ব দিকে আছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে তলের লম্ব দিকে অভিলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে, এই তল বস্তুর উপরে আর বল প্রয়োগ করতেছে। আচ্ছা, এখন তাহলে ভাইয়া এর সমান কিছু একটা থাকা উচিত না? এটাই হচ্ছে তোমার এই ওজন বলটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করে দেব।
অর্থাৎ এর একটা পয়েন্ট হচ্ছে এই যে লম্ব উপাংশে ভাগ করে দিব, একটা হচ্ছে ভাইয়া এই দিকে এবং আরেকটা হচ্ছে এই তল বরাবর। তল বরাবর দেখো মাঝখানে কত হইল, মাঝখানে 90 ডিগ্রি হয়ে গেল। বুঝছো? এটা আমরা কি করছি, অর্থাৎ যে কোনো দিকে থাকলে আমরা দুই ভাগ করতে পারবো। এখন এইটা যদি কোণ হয় থিটা, এটার একটা প্রমাণ আছে, বাট তোমাদেরকে আমি আপাতত প্রমাণটা আমার না দেখাই, এগুলো ক্লাসের মধ্যে বিস্তারিত দেখাবো। বাট মনে রাখবা তাহলে এই কোণটাও থিটা হবে, এই কোণটাও থিটা হবে। বুঝছো? এই যে ছোট্ট যে কোণটা, এটা থিটা, যা যেই মান হবে 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ত্রিভুজ ত্রিভুজ দিয়ে দেখানো যায়, বাট আপাতত ওই দিকে না যাই। তাহলে এখন ভাইয়া আমার কাহিনী কি, যার সাথে কোণ তার সাথে কস। এই যে ডাব্লিউ ভাইয়া এতক্ষণ কি ছিল, এতক্ষণ আমরা শুধুমাত্র বলকে ভাগ করে দিতাম। এখন হচ্ছে এটাকে আমরা কি করতে হবে, ওজন বলটাকে ভাগ করতে হবে বা অভিকর্ষ বলটাকে ভাগ করতে হবে। তার মানে অভিকর্ষ বলের একটা কি, যার সাথে কোণ, এটা হচ্ছে ভাইয়া ডাব্লিউ কস থিটা। তাহলে আরেকটা কি, যে এই দিকে এই তল বরাবর যেটা কাজ করতেছে, এই তল বরাবর যেটা কাজ করতেছে এটা হচ্ছে ভাইয়া আমার ডাব্লিউ সাইন থিটা। আচ্ছা, ডাব্লিউ মানে কি ভাই, এমজি। তুমি যদি একবার লিখে দাও, আমরা ম্যাথের মধ্যে একবারই তো লিখবো, কারণ হচ্ছে এমজি সাইন থিটা, আর একটা হচ্ছে এই ডাব্লিউর জায়গায় লিখে দাও এমজি কস থিটা। ডাব্লিউ মানে তো এমজি, এমজি কস থিটা। আচ্ছা, তাহলে আমরা চালের উপরেটা মুছে দিতে পারি, তাও রাখলাম নাকি জিবিজি রাখতেছে, ভয় লাগতেছে? ভয় লাগলে শুধু একটাই লিখি, কারণ তোমাদের আবার ভয় লাগলে আমার খুব খারাপ লাগে। এমজি সাইন থিটা, ঠিক আছে? মানে এমজিকে আমরা জাস্ট ভাগ করে দিছি, এমজিকে এরকম তেরাভাবে দেখলেই আমরা দুই ভাগ করে দেব। সেমভাবে আমরা এখানেও এই এমজিকে আমরা ভাগ করে দিলাম, তাহলে এটা কি হবে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, এমজি কস থিটা। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, ধরো তুমি এই বস্তুকে এখন রাখতেছো, তাহলে আমাকে একটু এখন তাকায় তাকায় বলো তো, একটু জাস্ট কমন সেন্স খাটায় বলো তো, এই বস্তুটাকে নিচে কে নামাইতেছে, এমজি সাইন থিটা। বুঝছো? আমরা বলি না যে যা মসৃণ তল, মনে করো কোনো ঘর্ষণ মর্ষণ কিচ্ছু নাই, তাহলে কি হবে, বস্তুকে রাখলেই টাচ করে পড়ে যাবে। তোর আমার হাতে কোনো ঘর্ষণ নাই, রাখলেই পড়ে যাবে। কেন, কে ফেলাইলো ওরে? ওরা তো নিচের দিকে টানতেছে, তাহলে আমার হাত বরাবর কে ফেলাইলো? এই হাত বরাবর এমজি সাইন থিটা ফেলাইছে। তাহলে এখন বলতে পারো ভাইয়া এমজি কস থিটার কাজ কি? এটাই তো মজা। আমরা যখন সমান রাস্তায় দেখছিলাম তখন দেখছি ভাইয়া উপরে, আর নর্মালি উপরে আল্লাহ সবসময় থাকে, বাট দুনিয়াবি এই ছোট জায়গার মধ্যে উপরে আর নিচে হচ্ছে ওজন কাজ করতেছে এমজি। কিন্তু এখন যেহেতু এটা হচ্ছে তোমার তেরা বেড়া তল আছে, হ্যাঁ, হেলানো তল বা ঢালু তল, এই জন্য উপরে এই যে এটা, এবার চিন্তা করবো একটু মাথাটা ঘুরায়, এই যে উপরে আর নিচে হচ্ছে এমজি কস থিটা। এবার আর এমজি নাই, এমজিকে যখনই ভাগ করছো এমজির কাজ শেষ, শুধু এমজি কস থিটা। নিচে এখন কি আছে, নিচে বলতে কি এই তলের লম্ব বরাবর নিচে এমজি কস থিটা। তাহলে এখন তোমাকে যদি বলি যে উপরে নিচে তুমি সমীকরণ বানাও ওয়াই অক্ষ বরাবর, এখন ওয়াই অক্ষটা কোন দিকে, এতদিন কি ছিল, এদিকে এক্স এদিকে ওয়াই, আর এখন হচ্ছে এই দিকে এক্স ধরবা আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। জাস্ট ওয়াই অক্ষটাকে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাও, বাট মাঝখানের কোণ কিন্তু ভাইয়া 90 ডিগ্রি হইতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে 90 ডিগ্রি কোণ থাকবে। তো এখন কথা হলো ভাইয়া, ওয়াই অক্ষ বরাবর উপর নিচে সমান, উপরে কি আছে আর নিচে কি আছে, এমজি কস থিটা। এবং ভাইয়া এই আর এর কারণে এই এমজি কস থিটা ওরা কি করতেছে, ওরা নিচে নামানোর চেষ্টা করতেছে, বাট আর সমান বলে উপরের দিকে টানতেছে, এই কারণে এই বস্তু তল বরাবর ঢুকে যেতেছে না। বুঝছো? উপরেও যায় না নিচেও যায় না, কারণ সমান বল, আর এর মান যা এমজি কস থিটা তা, এই জন্যই আর সমান সমান এমজি কস থিটা। এই দুজন সমান বল মিলে কি ওরে স্থির রাখছে, উপরেও যায় না নিচেও যায় না, নিচে বলতে তলের নিচে। কিন্তু এই এমজি সাইন থিটা কি করবে, ওরে টাইনা ধইরা নিচে ফেলাই দেবে। এই জন্য তো আমরা বলি যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের কারণে এটা নিচে পড়ে যাচ্ছে। এখন তাহলে এটাকে স্থির রাখার জন্য কি করতে হবে, একদিকে বল রাখলে তো হবে না, তখন এরে সুন্দর করে আমরা বিপরীত দিকে একটা বল চালাই দিব। এই বল আমরা প্রয়োগ করতে পারি এফ, অথবা বলতে পারি যে এটা একটা ঘর্ষণযুক্ত তল। তার মানে এই বস্তু যদি নিচের দিকে গতিশীল হয়, গতিশীল যদি নিচের দিকে হয়, নিচে পড়তেছে, তাহলে তার ঘর্ষণ বল, গতিশীল ঘর্ষণ, এই এফটা উফকে উপরের দিকে কাজ করতেছে।
গতির বিপরীত দিকে, গতিশীল নিচের দিকে হইলে ঘর্ষণ বল বিপরীত দিকে। আর যদি বলি যে না এটা তোমার গতিশীল না বাট গতিশীল হইতে চাইতেছে, তখন কি স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া এই বস্তুটাকে স্থির রাখতে চাই, মনে করো আমার হাতের উপরে আমি এই কলিং বেলটা এভাবে রাখলাম, কি আছে, স্থির আছে। আস্তে আস্তে হাতটা উপরে উঠে দিচ্ছে, আস্তে আস্তে হাতটা উপরে উঠে আছে, এই কলিং বেলটা নিচে পড়ার চেষ্টা পড়তে এই যে এখন পড়া শুরু করবে, আরেকটু উপরে উঠলে পড়া শুরু করবে, ধরে ফেললাম আর কি। মানে আমি কি যত উপরে উঠাবো তখন সে এক সময় কি করবে, তার স্থিতি ঘর্ষণ ওভারকাম করে ফেললে তখন এই এমজি সাইন থিটার টানে সে নিচে পড়ে আসবে। তার মানে আমি বলতে পারি যে তার আগ পর্যন্ত আমি বলতে পারি যতক্ষণ পর্যন্ত এই ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ এই এফএস এর মানটা বেশি অথবা সমান, ততক্ষণ পর্যন্ত এটা নিচে পড়বে না। তার চেয়ে একটু বেশি বল হইলেই যে বেশি মনে করি যে এমজি সাইন থিটা বেশি নিচে পড়ে যাবে, কারণ এটা তো ভাইয়া ফিক্সড, তলের জন্য এটা তো ফিক্সড। আচ্ছা, তলের জন্য আর এই বস্তুর জন্য, এই দুটা বস্তু এই তল বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল তো ফিক্স থাকবে। আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে কি বললাম, স্থির রাখার জন্য মানে এটাকে স্থির মনে করো এই অবস্থানে রাখার জন্য ডানে বামে সমান। তার মানে আমি বলতে পারি এক্স অক্ষের ক্ষেত্রে ডানে বামে যদি সমান করি, ডান কিন্তু ভাইয়া ওই যে এফএস আর বাম মানে কি এমজি সাইন থিটা। এখন আমাকে একটু বলো যে আমি যদি এটাকে যদি ভাগ করে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার, 2কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হইতে পারে, 2/1 কি হবে, এফএস ভাগ আর সমান সমান এমজি সাইন থিটা ভাগ এমজি কস থিটা। এখন ভাই আমাকে একটু বলো তো, কাটাকাটি যায় না, এমজি কাটাকাটি, আর এফএস বাই আর মানে কি মনে আছে, বলছিলাম শুরুতেই স্থিতি ঘর্ষণ ডিভাইড বাই অবিলম্ব প্রতিক্রিয়া বল, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মনে আছে সূত্রটা, এফ এস সমান সমান মিউ এস আর। তাহলে মিউ এস সমান সমান কি এফ এস বাই আর, এফ এস বাই আর এর জায়গায় আমরা কি লিখতে পারি মিউ এস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা, কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা। এটা একটা সূত্র, এটা 1 না লিখি, এটা একটা সূত্র, মিউ এস সমান সমান ট্যান থিটা। অর্থাৎ এই বস্তুটা মূলত এই কোণের উপর নির্ভর করে, এই কোণের মানটা একটা সময় যদি বাড়াইতে একটু খাড়া করে ফেলি, মানে কোণের মানটা যদি বাড়ায় দেই একটা সময় এটা আর স্থির থাকতে পারবে না। ম্যাক্সিমাম যেই কোণের জন্য এই বস্তুটা স্থির থাকবে সেই কোণটাই হচ্ছে এই যে থিটা, বুঝছো? মানে এটা তখন কি পাবো, তখন হচ্ছে এটা সমান সমান মিউ এস পাবো, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা পাবো। থিটার মানটা এর চেয়ে বেড়ে গেলে এটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে, তখন আর স্থির থাকবে না। আচ্ছা, তো এই সূত্র দিয়ে তোমাদের 9-10-এ কিন্তু ভাইয়া মানে 2-1টা বোর্ডে 10 বছরের মধ্যে 2-1টা বোর্ডে ম্যাথ আসছে যে স্থির থাকার শর্ত কি, মিউ এস সমান সমান ট্যান থিটা। তো এটা তোমরা 9-10-এ অনেকে হয়তো বুঝো নাই কীভাবে আসছে, তো আশা করি এখন একটু বুঝতে পারবা। আচ্ছা, তো এখন মোটামুটি আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম। এখন এটা তো ভাইয়া মানে এরকম রাখলে তো হবে না, জাস্ট এক জায়গায় রেখে দিলাম, পড়লে পড়লো না পড়লে নাই, এটাকে আমরা একটু গতিশীল করি আসো। তো এই গতিশীল করার উপর নির্ভর করে 6টা ধাপ আছে, 6টা কেস আছে। 1 নাম্বার কেস আমরা দেখে আসো, হয়তো সবগুলো দেখতে পারবো না, 1টা বা 2টা দেখি, বা তোমাদের বলে দিই কি কি কেস আছে, একদম একবারে বলে দিই, তাহলে তোমরা একটু পরে যদি দেখে নিতে চাও বুঝবা। 6টা কেস আছে, হ্যাঁ, যে কি কি করা যেতে পারে। 1 নাম্বার কেস হচ্ছে ভাইয়া সমবেগে ঊর্ধ্বগামী, অর্থাৎ কোন একটা বস্তুকে সমবেগে আমরা উপরে উঠাইতে পারি ঢালু তলে। এটা কি ভাইয়া, কখন এগুলা সবগুলা কিন্তু ভাইয়া এই 6টা কেস কি আমরা কি বলবো, সবচেয়ে মোস্ট কমন 6টা কেস, এছাড়াও অনেক কেস হইতে পারে, সবচেয়ে মোস্ট কমন 6টা কেস এগুলো সব হচ্ছে ঢালু তল বা আনত তল। এই ঢালু তলের ক্ষেত্রে 1 নাম্বার হইতে পারে সমবেগে সমান বেগে ঢালু দিয়ে উপরের দিকে উঠাও। একটা ঢালু তল আছে, এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুরে তুমি কি করবা, সমবেগে উপরের দিকে উঠাইলা। আচ্ছা, আরেকটা হইতে পারে
সমবেগে নিম্নগামী, অর্থাৎ এমন একটা অবস্থা যখন বেগের কোনো পরিবর্তন হবে না, বাট বস্তু নিচের দিকে আসবে, অর্থাৎ সমান বেগে নিচের দিকে আসবে। আচ্ছা, এরপর আরেকটা কেস হইতে পারে, আরে দেখছো এটা একটু মুছতে হবে, গেল। আরেকটা কেস হইতে পারে সমতরণে ঊর্ধ্বগামী, অর্থাৎ যখন বেগের কাহিনী শেষ, তুমি কেসগুলা বুঝলা, এখন হচ্ছে ত্বরণ আসবে। এবার ধরো সমবেগটুক বাদ, এবার উপরে যাবে, বাট এ ত্বরণে যাবে, অর্থাৎ ত্বরণটা উপরে দিয়ে কাজ করবে। আরেকটা কি হইতে পারে ভাইয়া, সমতরণে নিম্নগামী, অর্থাৎ ত্বরণটা কি থাকবে বাট নিচের দিকে নামবে। তোমাদের এই দুইটা কেস 3 আর 4 নাম্বার কেস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে সমমন্দনে ঊর্ধ্বগামী, অর্থাৎ এবার মন্দনে চলবে, অর্থাৎ তুমি ব্রেক করতে করতে চালাইতেছো, বুঝছো? অর্থাৎ বস্তু উপরে যাবে বাট মন্দনে যাবে। তার মানে কি ভাইয়া, বস্তু যাইতেছে উপরের দিকে, তোমার ত্বরণ কাজ করতেছে নিচের দিকে। কেন? কারণ মন্দন মানে কি, মন্দনের দিক যদি ডান দিকে হয়, ত্বরণের দিক বিপরীত দিক হবে না, এই জন্য ত্বরণের দিক নিচের দিকে। এটাকে বলা হয় সমমন্দনে ঊর্ধ্বগামী। বস্তু উপরে যাবে, বাট তুমি কি করবা, ব্রেক করতে 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 উপরে যাবা, ব্রেক করতে করতে উপরে যাবা। অনেক হাই স্পিডে মনে করে যাওয়া শুরু করছিলা, এরপর ব্রেকটা একটু কমাইতেছো, বস্তু উপরে যাবে, বাট ব্রেকটাকে তুমি একটু কমাইতেছো। তার মানে কি, তখন হচ্ছে এটাকে বলা হয় সমমন্দনে ঊর্ধ্বগামী। আর একটা লাস্ট কেস হইতে পারে সমমন্দনে নিম্নগামী, সমমন্দনে নিম্নগামী। এটা মানে কি ভাইয়া, বস্তু যাবে নিচের দিকে, বস্তু নিচের দিকে যাবে, মন্দন কি, মন্দন নিচের দিকে কাজ করতেছে, তাহলে ত্বরণ কি বিপরীত রাশি, মন্দনের বিপরীত রাশি ত্বরণ, ত্বরণ উপরের দিকে কাজ করবে। এখন উপরে এগুলোর সাথে মিলাই ফেলতে পারো অনেক সময়, ঠিক আছে, বাট এগুলা ম্যাথ করতে গেলে বুঝতে পারবা যে আসলে কেন সবগুলা টাইপ আলাদা। তো আপাতত একসাথে দেখলে আমি জানি মাথা খারাপ হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে আমি জাস্ট সহজ দুটা পার্ট প্রথমে দেখাই দিই, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা শেষ হবে। এই সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে নিম্নগামীটা দেখাই দিই। আর সমতরণে ঊর্ধ্বগামী আর সমতরণে ঊর্ধ্বগামী নিম্নগামী, সমমন্দনে ঊর্ধ্বগামী নিম্নগামী, এগুলো হচ্ছে আমরা পরে ইনশাল্লাহ আরেক সময় দেখবো বা ক্লাসে দেখবো। তো এগুলো হচ্ছে পরে প্র্যাকটিস করব। তো এখন আমরা হচ্ছে এই পাশে ধরো, এই দিকেই দেখাই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, মনে করো একটা সুন্দর রাস্তা আছে, সুন্দর একটা রাস্তা, তার সাথে একটা পাহাড় আছে, এই পাহাড়ে একটা ঢালু তল আছে, পাহাড়ের একটা ঢালু তল আছে। আচ্ছা, সেই তলের মানটা কত, তো এটা মিলাই দিলাম, হ্যাঁ, থিটা কোণে আছে, এবং বলা আছে একটা বস্তু সেটা কি, এইখানে সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে ঊর্ধ্বগামী। আচ্ছা, এর মানে কি ভাইয়া, এম ভরের বস্তু সমবেগে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ তাকে অবশ্যই একটা কি করতে হবে, দেখো ভাইয়া, তাকে সরাইতে হবে। এখন অবশ্যই এই বস্তুর নিচের দিকে কি কাজ করবে, ওজন কাজ করবে। একটু আগে দেখলাম, এই যে মাত্রই তো দেখছি ভাই, এখানে তো দেখলাম যে mg sin θ কাজ করবে, এটা ফিক্সড। এই ছবিটাই মনে করো ওইখানে আঁকবো। এখন জাস্ট এখানে শুধু ঘর্ষণ বল ছিল, কোনো গতিশীল তো হয় নাই, গতি ছিল না। এখন হচ্ছে সে ভি সমবেগে উপরে উঠবে, ভি বেগে এখানে গতিশীল, ভি সমবেগে উপরের দিকে গতিশীল, কোনো ত্বরণ থাকবে না, কোনো ত্বরণ নাই। তাহলে এখন ভাই আমাকে একটু বলো, এই বস্তুর ক্ষেত্রে কি কি হবে? ভাই আমি কি বলছি, চোখ বন্ধ করে আগে সুন্দর করে সব কিছু লিখে ফেলো। এই বস্তুর ওজনটা কাজ করবে নিচের দিকে, ডাব্লিউ সমান সমান mg, আমরা এটাকে ভাগ করে দিব। একটা থাকবে কি এইভাবে, একটা আমরা এই জিনিসটাকে এভাবে ভাগ করে দিই সমকোণে, হ্যাঁ, এবং এই কোণটা কত হবে, একটু আগে যে বলছি থিটা, তাহলে আবার সেমভাবে এটাকে লিখে ফেলো। যারা অলরেডি মানে বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝো না একটু পিছনে টেনে দেখো ভাইয়া। আর এই বরাবর তোমার হচ্ছে, আরে এটা একটু সুন্দর করে লিখতে চাইতেছি,
mg sin থিটা। এই mg sin থিটাই মূলত এই বস্তুরে উপরে উঠতে দিবে না, বাধা দিবে। তখন কি করবে ভাইয়া, এই বস্তুটাকে উপরে উঠাইতে হলে একটা এক্সট্রা বল প্রয়োগ করতে হবে। এই বলটা কে প্রয়োগ করবে? ধরো একটা গাড়ি, এটা গাড়ির ইঞ্জিনটা তখন বল প্রয়োগ করে। গাড়ির ইঞ্জিনটা কি করে? গাড়ির চাকাকে ঘোরানোর জন্য বল প্রয়োগ করে। এই বলটা ধরলাম আমরা সামনের দিকে গাড়ি বল প্রয়োগ করতেছে, সামনের দিকে ইঞ্জিন ধাক্কা দিতেছে। ধরো এখানে তুমি নাই, এখানে গাড়ি আছে, তাহলে এফ বল প্রয়োগ করতেছে উপরের দিকে। আচ্ছা, এবং ঘর্ষণ উপরের দিকে গেলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে ভাই? ঘর্ষণ কাজ করবে নিচের দিকে, এবং গতিশীল অবস্থায় থাকলে গতি ও ঘর্ষণ এফকে। আচ্ছা, তো ভাই আমাকে একটু বলো, এই উপরের দিকে আরেকটা বল কি বাকি আছে না? এইটা কি অবিলম্ব প্রতিক্রিয়া বল না? আর কি কাজ করবে? তলে লম্ব দিকে। এখন আমাকে বলো এদিকে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, এগুলা না রাখি, হ্যাঁ এগুলা এখানে আর না রাখি, এগুলা এখানে আর না রাখি। আচ্ছা, এখন আমাকে বলো এটা কি, এই কেসের নাম কি? সমবেগে ঊর্ধ্বগামী। সমবেগে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে আমার কেসের নাম, কেস নাম্বার 1। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটু তাকাই। ডানে বামে সমান থাকতে হবে, উপর নিচে সমান থাকতে হবে। সমান থাকবে না আসলে, মূলত এখানে কি হবে একটু খেয়াল করে আসো। আমি যেহেতু সমবেগে উঠাবো, তার মানে হচ্ছে আমার এখানে কি করতে হবে? অবশ্যই নিট বল শূন্য হইতে হবে, তখন বাহ্যিক বল শূন্য হইলে বস্তু সমবেগে চলে। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হলো ভাইয়া, তাহলে কি আমার ডান দিকে কাজ করতেছে এফ বল, আর নিচের দিকে কে কাজ করতেছে? ঘর্ষণ বল কাজ করতেছে, আর হচ্ছে আমার এমজি সাইন থিটা কাজ করতেছে। আর উপর নিচে কে কাজ করতেছে ভাইয়া? উপরে একটা বল আর কাজ করতেছে, আর নিচে কে এমজি কস থিটা কাজ করতেছে, কারণ এই এমজি তো বাদ, এটাকে তো আমরা 2 ভাগ করে দিচ্ছি, এটার অস্তিত্ব শেষ। এখন কথা হলো ভাইয়া যে এইখানে আমি যদি আগে ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করি, ওয়াই অক্ষের ক্ষেত্রে কি বলছি ভাইয়া, আগে ওয়াই অক্ষ নিব যাতে তোমাদের ইজি হয়। আরে দেখছো, একটা করতে দিলে আরেকটা দাগ পড়ে যায়। ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হয় ভাইয়া? উপরে নিচে সমান, উপরে হচ্ছে আর নিচে কি আছে? এমজি কস থিটা। এটা হচ্ছে আমি আগে আর এর মানটা পেয়ে যাবো এখান থেকে, খুব সিম্পল। আচ্ছা, আর এখন এক্স অক্ষের ক্ষেত্রে ভাইয়া ডানে বামে সমান হইতে হবে। দেখো এক্স অক্ষের ক্ষেত্রে ডানে বামে যদি সমান হয়, তাহলে আমাকে বলতে হবে ডান দিকে এফ কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে ভাইয়া এফ বল। যেহেতু উপরে উঠতেছে, তাহলে কে বড়? উপরের বলটাই বড়, এজন্য উপরেরটা প্রথমে থাকবে, যে বড় সে প্রথমে থাকবে। বিয়োগ ভাইয়া এফ কে কোন দিকে কাজ করতেছে? এফ এর ঠিক বিপরীত দিকে। আর কোনো বল কাজ করতেছে? হ্যাঁ, এই যে এমজি সাইন থিটাও কি করতেছে? ঠিক তার বিপরীত দিকে কাজ করতেছে। অর্থাৎ সামনেরটাকে প্লাস ধরছি, তার বিপরীত দিকগুলোকে মাইনাস ধরছি। দেখো এই যে এমজি সাইন থিটা, এই সবগুলোর যোগফল হবে 0। এটা স্থির থাকার ক্ষেত্রেও অথবা সমবেগে গতিশীল থাকার ক্ষেত্রেও নিট বল 0 হয়, সবগুলা বলের যোগফল 0 হইতে হবে। একমাত্র ত্বরণ হইলে তখন এখানে এম এ হয়, 0 জায়গায় এম এ হয়। তো এখন কথা হলো ভাইয়া আমাকে একটু বলো এফ এর মান কত? তাহলে ঘর্ষণ বল যোগ এমজি সাইন থিটা। এখন যদি ভাইয়া তুমি এখানে এফ কে মানটা বের করতে চাও, এফ কে আবার কি? মিউ কে আর সমান সমান এমজি সাইন, যোগফল এমজি সাইন থিটা। এখানে হচ্ছে বল। এইখান দেখো ভাইয়া, তোমাকে এখন এই দুইটা সূত্র বা সমীকরণ থেকে যেই মান বের করতে বলবে, তুমি এখন জাস্ট বাকি মান বসায় মানটা বের করে ফেলবা। ধরো তোমাকে এখানে বললো যে তোমার হচ্ছে মিউকের মানটা বের করো, ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করো। ধরো তোমাকে এফ এর মান দেওয়া থাকবে, আর এর মান বলা থাকবে না, তোমাকে ভর দেওয়া থাকবে, মানে কি তুমি আর এর মান বের করে ফেলতে পারবা। তোমাকে কোণের মান দেওয়া থাকবে, তোমাকে সব দেওয়া থাকবে, তোমার জাস্ট মিউকের মানটা এখান থেকে বের করতে হবে। সমীকরণ যদি মুখস্থ করো মনে রাখতে পারবা না, জাস্ট কনসেপ্ট দেখে দেখে এখানে সমীকরণ বানায় ফেলবা, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে, বুঝছো? এরপর তোমাকে যে টাইপের ম্যাথ দেখতে পারবা ইনশাল্লাহ। এখন ভাই এই সেম কনসেপ্টটা, সেম জিনিসটা আমরা একটু কপি করি, এখান থেকে আমরা এটাকে সরাই নিয়ে পরের পেজে আমরা হচ্ছে এটাকে বসাই। ঠিক আছে, ধরো আমরা এখন হচ্ছে এটাকে পরের পেজে নিয়ে যাই, তারপর এখানে হচ্ছে আমরা বসাই দিই। এখন ভাইয়া সেম জিনিস, সব কিছু সেম, জাস্ট এই বস্তুর গতির দিকটা পরিবর্তন হবে।
অর্থাৎ এই দিকে এখন ঘর্ষণ নাই, এই দিকে এখন কি তোমার হচ্ছে কোনো কিছু নাই। দেখো দেখো ভাইয়া, সমবেগে নিচে পড়তে হবে, বুঝছো? উপরে নিচে যা যা আছে ওজন আর অভিগলম্ব প্রতিক্রিয়া বল আগের মতোই থাকবে। ভাইয়া সমবেগে নিচে পড়বে, ভাইয়া এই বস্তুকে নিচের দিকে টানতেছে কে? mg sin থিটা। আমি ধরো এখানে আর এক্সট্রা কোনো বল দরকার হয় না আসলে সমবেগে নিচে পড়ার জন্য, কারণ বা তারপরও তোমার দেখো যখন তুমি সমবেগে পড়তে মানে ফালাইতে যাবা নিচে পড়তে হবে, তখন কিন্তু ভাইয়া তোমার হচ্ছে এই যে দেখো এই mg sin থিটা কি করবে, ওকে প্রত্যেক মুহূর্তে টেনে আনার চেষ্টা করবে এবং ওর কিন্তু বেগ বৃদ্ধি পাবে এক সময়, তাই না? ওর হ্যাঁ ঘর্ষণ বল আছে, ওর ঘর্ষণ বলটা কি করবে, গতির বিপরীত দিকে, যেহেতু এটা সমবেগে নিম্নগামী, সমবেগে নিম্নগামী, সমবেগে নিম্নগামী, তার মানে কি ভাইয়া? অর্থাৎ তার নিট বল শূন্য হবে, কিন্তু বেগটা কোন দিকে, গতির দিকটা কোন দিকে, ভি বেগে নিচে নামতেছে, ভি বেগে নিচে নামতেছে, ত্বরণ তো নাই। তাহলে এইটার বিপরীত দিকে, গতির বিপরীত দিকে কি কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে এফ কে। শুধু কি ঘর্ষণ বল কাজ করবে? শুধু ঘর্ষণ কি ওকে মানে ওর বেগটা সমবেগ রাখতে পারবে? কারণ ও তো স্পিডে পড়ার চেষ্টা করবে। ঘর্ষণের আর কত, ঘর্ষণ তো একটা ফিক্সড মানে যে আটকায় থাকবে, ঘর্ষণের মান কি বাড়তে পারবে? ঘর্ষণের মান তো ফিক্সড। তাহলে ভাইয়া বেগ তো বাড়তে থাকবে নিচে পড়ার ক্ষেত্রে, কারণ এখানে বেগটা কি করবে, ত্বরণে পড়ার চেষ্টা করবে। জি কি এটা ত্বরণ না? তখন এটাকে সমবেগে রাখার জন্য এর বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করতে হবে, এই বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করে এটা আটকায় রাখতে হবে। অর্থাৎ এই বলটা ধরলাম এফ, অর্থাৎ দুই ক্ষেত্রে দেখো আমি কি করছি, একই দিকে বল প্রয়োগ করছি, বাট গতির দিকটা বিপরীত, ঘর্ষণ বলের দিকটা বিপরীত। এই এক্সট্রা বলটা কি, ব্রেক বল। ধরো তুমি একটা ঢালু রাস্তায় নামতেছো, ঘর্ষণ আছে, ঘর্ষণ তোমাকে একটা গ্রিপ দিবে, আটকায় রাখবে, বাট এটাকে সমবেগে রাখতে হইলে মানে বলের লব্ধি শূন্য করতে হইলে তোমাকে কি করতে, নিচের বলের সমান উপরে বল রাখতে হবে। তো ঘর্ষণ বলতে একটা মানে যে আটকে যাবে, এর চেয়ে বেশি হওয়া পসিবল না। তাহলে বাকি এক্সট্রা বলটা কে দিবে, এই বলটা দিবে। এই বলটা কে দেয়, ব্রেক দেয়। গাড়ির যে ব্রেক থাকে তুমি কি করো, ব্রেক করতে করতে নামো না মাঝে মাঝে, তখন ব্রেকটা যখন অনেক বাড়তে নেয় তো ব্রেক করে ব্রেকটা কমায় হলো, তখন আলটিমেটলি বেগের পরিবর্তন হয় না, তখন ব্রেকটা সমবেগ থাকে। তার মানে তুমি ব্রেক করতে করতে নামো, ওই ব্রেক বলটাই হচ্ছে এফ বল বা বাধাদানকারী বল। তাহলে ভাই তোমার এখানে সমীকরণটা কি দাঁড়ায় আমাকে একটু বলো তো। ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে, ওই যে উপরে নিচে সমান, ওটা তো ভাই ফিক্সড, অর্থাৎ আর সমান সমান mg cos থিটা। তাহলে এখন আমাকে বলো এক্স অক্ষের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে ভাইয়া? একদম ইজি, একদম ইজি। ডানে বামে সমান, ডানে বামে সমান, দেখো যেহেতু সমবেগে চলতেছে ডানে বামে সমান হইতেই হবে। নিচে পড়তেছে কি, ভি বেগে বল কত, mg sin থিটা, আর উপরের দিকে দুইটা বল কাজ করতেছে, ঘর্ষণ বল, ব্রেক বল। ভাইয়া নিচে পড়তেছে মানে কি, mg sin থিটার মানটা বেশি না? যে বড় তাকে লিখবো আমরা প্রথমে। নিচে যে পড়তেছে ভাইয়া mg sin থিটার টানে, সোজা কথায় বললে অভিকর্ষ বলের টানে। এটা হচ্ছে বড় বল, বিয়োগ ছোট বলগুলো দেখো ভাইয়া, বিপরীত দিকে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে ওই যে তোমার প্রযুক্ত বল। এই সমান সমান কি হবে, এই যে নিট বল তো পাইছো, যোগফল সবগুলা বলের যোগফল পাইছো, যেহেতু সমবেগ তার মানে শূন্য। যদি সমত্বরণ থাকতো তাহলে হয়তো এম এ, যদি মন্দন বলতো তখনও এম এ হইতো, বাট এই দিকে একটু পরিবর্তন হইতো, ওটা পরে ইনশাল্লাহ দেখাতে পারবো, আপাতত দরকার নেই। তাহলে এখন হচ্ছে এখান থেকে ভাইয়া তোমরা কি করবা, তাহলে তোমাকে এফ এর মানটা বাইর করতে বলছে, যে প্রযুক্ত বলটা আসলে কত, কত বল প্রয়োগ করে সমবেগে ওকে নামানো যাবে, তখন এফ এর মানটা বাইর করবা, আর বাকিগুলোকে এক পাশে রেখে দিবা। mg sin থিটা তোমার হচ্ছে ওই পাশে সব চলে যাবে না, মাইনাস এফ, তাহলে এই পাশে থাকবে যেভাবে সেভ হবে, এটাই হবে। মাইনাস এফটাকে ওই পাশে প্লাস এফ নিয়ে যাও, বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। এফ কে মান কি ভাইয়া আমরা জানি, এটা এটার মধ্যেই থাকবে mg sin থিটা মাইনাস এই এফ কে মানে কি ভাইয়া, মিউ কে আর, আবার আর মানে কি mg cos থিটা, তাহলে আর এর জায়গায় mg cos থিটা বসায় দাও। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এখান থেকে আর এর মানটা নিয়ে এখানে বসায় দাও, তুমি এখান থেকে বলের মানটা পেয়ে যাবা। সেম ভাবে ভাইয়া যদি বলের মান দেওয়া থাকে থিটার মান বের করতে বলে পারবা, যদি সব দেওয়া থাকে মিউকের মান বের করতে বলে, এই
সিস্টেম জাস্ট ফলো করে তোমার যে কোনো মান বের করতে বলুক তুমি পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছি। তো আপাতত এই দুইটা কিছু দেখাইলাম, কারণ এরপরে ত্বরণ থাকলে খুব একটা পার্থক্য নেই, সেম ভাই, জিরোর জায়গায় এম এ বসাইতে হবে, এইটাই, বুঝছো? তো বাকিগুলো আমরা ইনশাল্লাহ ক্লাস আলোচনা করবো। অ্যান্ড তারপরেও তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস শুধু দেখাই দিই, আমাদের সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা এটা হচ্ছে আমার 10-10 ডাউট সলভ, অর্থাৎ আমাদের এখানে ক্লাস চলা অবস্থায় তুমি ডাউট সলভ করতে পারবা, তোমার যে প্রবলেমগুলো মাথার মধ্যে আসবে তোমরা হচ্ছে ওই আমাদের 10-10 এআই সাপোর্টের মাধ্যমে ডাউট সলভ করতে পারবা ওইখানে বসেই ক্লাসের মধ্যেই। অ্যান্ড তারপর হচ্ছে ফেসবুকের ডিসকাশন গ্রুপ তো আছেই, আমাদের মাস্টার বুক আছে, মাস্টার বুকের মধ্যে সব কিছু টাইপ ওয়াইজ গুছানো থাকে, ক্লাস লেকচারের সাথে মাস্টার বুকটা একদম রিলেভেন্ট। আর এছাড়াও আমাদের যে বিভিন্ন গিফটস আছে, মান্থলি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ভালো করে প্রথম 5 জন, ওদের সবার কাছে আমাদের সাইন করা গিফট চলে যায়, সার্টিফিকেট চলে যায়, টি শার্ট চলে যায়, ওইগুলো তো আছেই। অ্যান্ড সুপার প্রেপ তো আছে, ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা, যত খুশি তত পরীক্ষা দিতে পারবা, এই সবগুলো তো আমাদের আছেই। তো এই সব কিছুর মেইন ব্যাপার হচ্ছে ভাইয়া তোমাদের পড়াটাকে একটু ইজি করার জন্য, বর্তমান যুগ হচ্ছে ডিস্ট্রাকশনের যুগ, অনেক বেশি মনোযোগ এদিক ওদিক যায়, তোমার প্রিপারেশনটা নিজের দায়িত্বে কমপ্লিট করতে হবে, আর ওইখানে হেল্প করবে ইনশাল্লাহ 10 মিনিট স্কুল। তো ঠিক আছে, আপাতত আজকে ঘর্ষণের যে বেসিক থেকে যতটুকু বোঝানো দরকার ছিল চেষ্টা করছি একটা ক্লাসে যতটুকু বোঝানো যায় বোঝানোর, অ্যান্ড বাকি পড়াশোনা ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে অথবা আমাদের একাডেমিক ক্লাসে শেষ হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, একটু ভালো করে পড়াশোনা করো, শুরু থেকে একটু রেগুলারলি ভালো করে পড়লে, গুছায় পড়লে পরীক্ষার আগের রাতে 20 ঘন্টা 26 ঘন্টার ক্লাস করা লাগবে না। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।